আজ আমি এসেছি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে, যেটা হচ্ছে এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী। তো এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, আগের দিন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে অর্ধপরিবাহী। এবং অর্ধপরিবাহীতে আমরা বিশেষ আলোচনা করেছি যেটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এবং সেই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আমরা সিলিকন ও জার্মেনিয়ামের কথা বারবার উল্লেখ করেছি। তো এই সিলিকন এবং জার্মেনিয়াম হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী, কিন্তু এই অর্ধপরিবাহীগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত করা হয় না। কেন না, কারণ এখানে যে আধান বাহক হিসেবে আমরা হোল বা ইলেকট্রনগুলো পাই, সেই হোল এবং ইলেকট্রনের পরিবহনের ফলে যে তড়িৎ প্রবাহ মাত্রার পরিমাণ হয় তা সিলিকনের ক্ষেত্রে তা 10⁻⁹ অ্যাম্পিয়ার এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা পাই 10⁻⁶ অ্যাম্পিয়ার। এত কম পরিমাণ কারেন্ট আমার দৈনন্দিন জীবনে কোনো কাজেই ব্যবহৃত হতে পারে না, প্রয়োজন নেই। তাই দৈনন্দিন জীবনে বা বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাদির তৈরির ক্ষেত্রে আমরা এই সিলিকন এবং জার্মেনিয়ামের বিশুদ্ধ অর্ধপরিবাহীর ব্যবহার খুবই কম। তাই আমরা এর সঙ্গে কিছু পদার্থ বা কিছু মৌল বা কিছু অপদ্রব্য মিশিয়ে তৈরি করি আমরা এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী। তো জেনে নিই আমরা এন টাইপ অর্ধপরিবাহী কি। এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে যখন আমরা মৌলের মধ্যে এই সিলিকন এবং জার্মেনিয়াম এই অর্ধপরিবাহীর মধ্যে আমরা পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক, এস বা ফসফরাস, এই জাতীয় মৌলকে ডোপিং করব। তো এখানে আমরা প্রথমে জানি ডোপিং কি। ডোপিং হলো অর্ধপরিবাহীর মধ্যে অন্য এক ধরনের পদার্থ, মৌল বা কোনো অপদ্রব্য মিশ্রিত করার পদ্ধতিকে বলা হয় ডোপিং। এই ডোপিং কিন্তু আসলে দুটি সমসত্ব মিশ্রণ নয়। এই ডোপিং হলো এক বিশেষ পদ্ধতি যার মধ্যে সাহায্যে ডোপিং করা হয়। তো ডোপিং করতে গেলে আমাদের কি করতে হয়, যখন এন টাইপ অর্ধপরিবাহী আমরা করি তাহলে সেক্ষেত্রে পঞ্চযোজী মৌল আর্সেনিক বা ফসফরাসকে আমরা ডোপিং করি। ডোপিংটা কি এই এন টাইপ পড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাব। এই আর্সেনিক বা ফসফরাসকে ডোপিং করার ফলে কি হয় না, একটা সিলিকন আছে, তার মধ্যে আমরা আর্সেনিককে ডোপিং করেছি। আর্সেনিক পঞ্চযোজী মৌল, তাই এর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5। এই 5টি ইলেকট্রনের মধ্যে সিলিকনের সহিত 4টে যোজক বন্ধন তৈরি করে, সমযোজী বন্ধন। কিন্তু একটি ইলেকট্রন আর্সেনিকের এই ইলেকট্রনটা কি হয়, যোজক বন্ধন করার জন্য সিলিকন পায় না, তাই কি হয়, মুক্ত অবস্থায় এই অর্ধপরিবাহীতে অবস্থান করে। যেহেতু এটা একটা ইলেকট্রন এবং এটি নেগেটিভ তড়িৎধর্মী, তাই এই ধরনের অর্ধপরিবাহীকে আমরা নাম দিয়েছি এন টাইপ অর্ধপরিবাহী, যেখানে এক্সেস হিসাবে বা মুক্ত হিসাবে আমরা আধান বাহক হিসাবে আমরা কি পাচ্ছি না, ইলেকট্রন। তো এই এন টাইপ অর্ধপরিবাহীতে এই ইলেকট্রনের সংখ্যা বেশি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি। কেন বেশি না, যখন আমরা আর্সেনিক ডোপিং করছি প্রত্যেকটা সিলিকন মৌল বা প্রত্যেকটা সিলিকন পরমাণুর ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ফলে একটা মেটাল শিট বা একটা ধাতব পাত যদি নিই সিলিকনের, তো সেখানে কয়েক কোটি কোটি আমার পরমাণু আছে। তো সেই সিলিকন পরমাণুতে আমরা যদি আর্সেনিক ডোপিং করি তাহলে সেক্ষেত্রে দেখব কি এরকম অজস্র ইলেকট্রন সেখান থেকে নির্গত হবে। এর ফলে আমরা এন টাইপ অর্ধপরিবাহীতে আধান বাহক হিসাবে ইলেকট্রন পাব। ইলেকট্রন এক্ষেত্রে সংখ্যাগুরু বাহক হিসেবে আমরা একে তুলে ধরব, কারণ এই এন টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সংখ্যাই বেশি হোলের তুলনায়। হোল কি তাহলে নেই? হ্যাঁ আছে,
বাইরে থেকে যদি কোনো শক্তি পায় তখন এখান থেকে ইলেকট্রন নির্গত হয় এবং এখানে তৈরি হয় আমার হোল। কিন্তু সেই হোলের তুলনায় এই মুক্ত ইলেকট্রনের সংখ্যা কি এখানে বেশি পরিমাণে থাকে। তাই আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু বাহক হলো ইলেকট্রন এবং সংখ্যালঘু বাহক হলো হোল। এবার আসি পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী, তো পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে হলে সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, ত্রিযোজী মৌল ডোপিং করতে হয়। ডোপিংটা তাহলে আমরা বুঝতে জানলাম কি, ত্রিযোজী মৌল হিসেবে আমরা কি কি নেব, বোরন অথবা অ্যালুমিনিয়াম। তো ডোপিংটা তাহলে কি জানা গেল, ডোপিংটা হলো সেই বিশেষ পদ্ধতি যে পদ্ধতিতে ডোপিং করার ফলে কি হবে, যেমন আমরা এখানে দেখতে পেয়েছি যে সিলিকনের সঙ্গে আর্সেনিকের এইরকম বন্ধন তৈরি হবে, সমযোজী বন্ধন। যে সমযোজী বন্ধনের ফলে কি হচ্ছে না, 4টি সিলিকনের সঙ্গে আর্সেনিকের 4টি ইলেকট্রন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু একটি ইলেকট্রন সে সমযোজী বন্ধনের জন্য সিলিকনের পরমাণু পায়নি বা সিলিকন থেকে এক্সেস ইলেকট্রন পায়নি, তাই এর আর বন্ধন গঠন করা সম্ভব হয়নি, তাই এই মুক্ত ইলেকট্রনের মধ্যে আচরণ করেছে। তো পি টাইপের ক্ষেত্রে কি দেবো, এরকম একটা সিলিকন মধ্যে আমরা বোরনকে ডোপিং করেছি। বোরনের যেহেতু 3টি ইলেকট্রন ত্রিযোজী মৌল, তাই এর বাইরে কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। এই 3টি ইলেকট্রন কি করবে, সিলিকনের 4টি এর সঙ্গে যোজক তৈরি করবে, কিন্তু একটি সিলিকনের সঙ্গে যোজক কি হবে, ইলেকট্রনের অভাবে পুরো এই সমযোজী বন্ধন গঠন করা সম্ভব হবে না, ফলে এখানে একটি ইলেকট্রনের অভাব দেখা যাবে, যেটা হবে আমার হোল। তাহলে এরকম একটি সিলিকন ধাতব পাতে যদি আমরা কতগুলি বোরন পরমাণুকে আমরা ডোপিং করি এই বিশেষ পদ্ধতিতে, যেখানে দেখব কি বোরনের বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমার 3 এবং সে করছে কি না 4টে সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করতে গিয়ে দেখা যাচ্ছে বোরনের একটি ইলেকট্রনের অভাব হয়েছে, এই অভাব থেকেই তৈরি হলো আমার হোল। তাহলে এই পি টাইপ অর্ধপরিবাহীতে হোল যেহেতু আমার পজিটিভ তড়িৎধর্মী, তাই আমরা এই ধরনের অর্ধপরিবাহীকে নাম দিয়েছি পি টাইপ অর্ধপরিবাহী, যেখানে হোলের সংখ্যার প্রাচুর্য বেশি। তাই বলে কি ইলেকট্রন পাবো না, অবশ্যই পাবো। যদি এখান থেকে কোনো একটা বন্ধন সমযোজী বন্ধন ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটি ইলেকট্রন সেখান থেকে নির্গত হবে, ফলে আমরা তখন একটা মুক্ত ইলেকট্রন আমরা পাবো, কিন্তু সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যার তুলনায় এখানে হোলের সংখ্যা বেশি, তাই আমরা এখানে সংখ্যাগুরু বাহক হিসেবে পি টাইপ অর্ধপরিবাহীতে পাবো কি হোল, এবং সংখ্যা লঘু বাহক হিসেবে আমরা পাবো ইলেকট্রন। এই হলো আমার পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী। তো পি টাইপ হোক বা এন টাইপ অর্ধপরিবাহী হোক, যাই হোক, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ করতে গেলে অবশ্যই আমার আধান বাহকের প্রয়োজন। সেই আধান বাহক আমার ইলেকট্রনও হতে পারে বা হোলও হতে পারে। তো এই ইলেকট্রন বা হোল যখন অর্ধপরিবাহী পদার্থের মধ্য দিয়ে যায় তখন সেক্ষেত্রে কি হয় না, তাকে একটা নির্দিষ্ট বেগে ছুটতে থাকে। তো সেক্ষেত্রে আমরা জানবো যে তড়িৎ প্রবাহ মাত্রার সহিত আধান বাহকের বিচলন বেগের সম্পর্ক, তড়িৎ প্রবাহ মাত্রার সহিত বিচলন বেগের সম্পর্ক। তো এই আধান বাহকগুলো যখন পরিবাহীর মধ্য দিয়ে ছুটে যায় তখন তাদেরকে একটা বেগ নিয়ে যে বেগ নিয়ে ছোটে সেই বেগটাকে আমরা বলবো কি বিচলন বেগ, এবং এই বিচলন বেগের সহিত তড়িৎ প্রবাহ মাত্রার একটা সম্পর্ক হলো I = NeV × A। I কি, I হলো আমার তড়িৎ প্রবাহ মাত্রা, N হলো ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, অর্থাৎ একক আয়তনে কতগুলি ইলেকট্রন আছে সেটি হলো ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। একক আয়তনে কতগুলি ইলেকট্রন আছে সেটা হচ্ছে ইলেকট্রন।
ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। এ কি? এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। অর্থাৎ একটি অর্ধপরিবাহী দিয়ে বা পরিবাহী দিয়ে যখন আধান বাহকগুলো ছুটে চলবে তখন সে যে প্রস্থচ্ছেদ অতিক্রম করে যাচ্ছে, যদি আমরা একটা ছোট ছবি আঁকি তাহলে সেক্ষেত্রে দেখবো, যদি মনে করো এরকম একটা তারের মধ্যে দিয়ে আমার ইলেকট্রনগুলো ছুটে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তাকে পাস করতে হচ্ছে। তাহলে এখানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা বলবো এ। আর ভি কি? ভি হলো আমার বিচলন বেগ। এই হলো আমার তড়িৎ প্রবাহ মাত্রার সহিত আধানের বাহকের বিচলন বেগের সম্পর্ক। এবার চলে আসি আমরা এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহীকে যদি আমরা যুক্ত করি তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, তার নাম দিয়েছি আমরা পিএন সংযোগ। পিএন সংযোগ। পিএন সংযোগ। পিএন সংযোগ কি? পিএন সংযোগ হলো একটি পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহীকে যদি আমরা যুক্ত করি, যার একদিকে হচ্ছে পি টাইপ এবং একদিকে হচ্ছে এন টাইপ। এই যুক্ত করা কিন্তু সহজ প্রক্রিয়া নয়। সহজভাবে আমি একটা পিকে এবং এনকে যুক্ত করে দিলাম, পাশাপাশি রেখে দিলাম, এটা কিন্তু যুক্ত করা নয়। কি করা হয়? সেই ডোপিংটা এইভাবে করি আমরা। পুরো একটা সিলিকন পাত নিয়ে তার একদিকে আমরা ত্রিযোজী মৌলে ডোপিং করব, তাহলে পাবো আমরা পি টাইপ অর্ধপরিবাহী। আর একদিকে কি করব? পঞ্চযোজী মৌলকে ডোপিং করব, ফলে আমরা পাবো এন টাইপ। তো এইভাবে আমরা একটা পিএন সংযোগকে তৈরি করে থাকি। পি টাইপ মানে হলো কি? এখানে সংখ্যাগুরু বাহক হিসেবে আমরা পাবো কি? হোল। সংখ্যাগুরু বাহক হিসেবে পাবো আমরা হোল, এবং সংখ্যালঘু বাহক হিসেবে পাবো কিছু ইলেকট্রন। এন টাইপে আমরা কি পাবো? সংখ্যাগুরু বাহক হিসেবে পাবো আমরা ইলেকট্রন, এবং লঘু বাহক হিসেবে আমরা পাবো কিছু হোল। তো এই পি টাইপ এবং এন টাইপকে যখনই আমরা এইভাবে ডোপিং করব, দেখব কি না এদিকে হোলের প্রাচুর্য বেশি এবং এদিকে ইলেকট্রনের প্রাচুর্য বেশি। ফলে ইলেকট্রন কি হবে? ব্যাপন প্রক্রিয়ায় পি টাইপের দিকে ছুটে আসবে, এবং হোল কি করবে? ব্যাপন প্রক্রিয়া এন টাইপের দিকে ছুটে আসবে। তো পরবর্তী ঘটনা কি হবে? এইভাবে ব্যাপন প্রক্রিয়া চলাকালীন যেটা দেখবো আমরা, পি এবং এন, পি টাইপ এবং এন টাইপ, পি মানে হলো আমার হোল এবং এন টাইপ হলো মানে ইলেকট্রন। তো হোল আর ইলেকট্রনের সংজ্ঞা আমরা আগেই বলেছি যে একটি হোল হলো, যদি চেয়ার বলি তাহলে ইলেকট্রন হলো একটি মানুষ। অর্থাৎ একটা ইলেকট্রনের স্থানই হচ্ছে একটা হোল। সেই হোলের মধ্যে যখন ইলেকট্রন বসে থাকে তখন পুরোটার আধান হয়ে যায় শূন্য। কিন্তু এই হোল এবং ইলেকট্রন যখন বিচ্যুত হয়ে যায়, একটা হোল এবং একটা ইলেকট্রন তৈরি করে, তখন কি হয়? একে অপরের, হোল মানে হয় পজিটিভ এবং ইলেকট্রন মানে হলো নেগেটিভ। তাহলে এই দিককার হোল কি হয়? এই দিককার হোলকে এদিকে হয় যাওয়ার ফলে কি হলো? এখানে থাকা ইলেকট্রনগুলো কি হয়? হোলের দ্বারা নিস্তড়িত হয়ে যায়। একটি একটি করে হোল যায়, একটি একটি ইলেকট্রনকে কি হয়? এইভাবে নিস্তড়িত করতে থাকে। ঠিক একইভাবে এদিকের ইলেকট্রন এদিকে এসে কি হয়? এক একটা হোলকে এইভাবে নিস্তড়িত করতে থাকে। তার ফলে কি হয়? এই সংযোগ স্থল বা বিভেদ তলের দুপ্রান্তে এমন একটা স্থান তৈরি হয় যে স্থানের মধ্যে কি হয়? ইলেকট্রন এবং হোলকে কি হয়? আলাদাভাবে চেনা যায় না। কারণ কি? ক্ষেত্রে হোল এবং ইলেকট্রন কি হচ্ছে? একে অপরকে প্রশমিত করেছে। ভালো কথায় বললে হবে প্রশমিত করেছে, বা এখানে আধান হয়ে যায় কি আমার ঋণাত্মক। বা আরো ভালোভাবে বলতে গেলে ইলেকট্রনগুলো তাদের স্থান যথাযথভাবে পূরণ করেছে। তার ফলে আমরা কি পাবো? এই স্থানটা নিস্তড়িত, এবং এখানে ইলেকট্রন এবং হোলকে কি হবে? আলাদাভাবে চেনা যাবে না। তো এই অঞ্চলটার নাম দেব আমরা নিঃশেষিত অঞ্চল। নিঃশেষিত
চলাচল। এবং এই পিএন সংযোগকে আমরা আরেক নামে ডাকবো, যেটা হচ্ছে পিএন ডায়োড। পিএন ডায়োড। তাহলে বোঝা গেল নিঃশেষিত অঞ্চল কি এবং পিএন সংযোগটা কি, এবং পিএন সংযোগ পি এবং এন কে যুক্ত করার ফলে কি হয় না, আমরা একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হয়। তো এই পি এবং এন সংযোগকে আমরা আরেক নামেও ডাকবো, যেটা হচ্ছে পিএন ডায়োড। তো এই পিএন ডায়োডকে আমরা যখন তড়িৎ বর্তনীতে ব্যবহার করব তখন কিভাবে চিহ্নিত করব? তখন যেটা চিহ্নিত করব সেটা হচ্ছে এইভাবে। যেমন রোধকে আমরা কিভাবে চিহ্নিত করি বর্তনীতে, এইভাবে আমরা চিহ্নিত করি। ব্যাটারিকে কিভাবে চিহ্নিত করি, আমরা এইভাবে চিহ্নিত করি, যার এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, ব্যাটারি বা কোষ। ঠিক পিএন ডায়োডকে আমরা কিভাবে এইভাবে আমরা চিহ্নিত করব, যার এই দিকটা হলো পি টাইপ ত্রিভুজটা এবং এই লাইনটা হলো কি আমার এন টাইপ। এইভাবে আমরা বর্তনীতে চিহ্নিত করব। তো এবার আসি আমরা এই পিএন ডায়োডটাকে যদি আমরা কিছু বায়াস যোগ করি। বায়াস কি? বায়াস মানে হলো ব্যাটারিতে আমরা একটু অন্যরকম ভাবে যোগ করব। যেমন বর্তনীতে যখন বর্তনী চিহ্ন যেমন আমরা এঁকেছি পিএন ডায়োডটাকে, তো আমাকে ব্যাটারিতে যোগ করতেই হবে, বর্তনীতে যোগ করতেই হবে। তো মনে করো আমরা এইরকম ভাবে যোগ করলাম না সম্মুখ বায়াস, যার নাম দিচ্ছি সম্মুখ বায়াস। সম্মুখ বায়াসটা কি? সম্মুখ বায়াসটা হচ্ছে সম্মুখ বায়াস, যার ইংলিশে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসটা কি? এখানে আমরা কি করব, পি এবং এন ডায়োডকে কি করব, পি টাইপকে যোগ করব পজিটিভ ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে এবং এন টাইপকে যুক্ত করব আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে। এটা আমরা পি টাইপ, এটা হচ্ছে আমার এন টাইপ, এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তার ফলে কি ঘটবে, যদি আমরা পিএন সংযোগটাকে একটা ভালো করে আঁকি, বড় করে আঁকার চেষ্টা করি, এই দিকটা হলো আমার পি টাইপ, এদিকটা হলো এন টাইপ, এদিকে আছে আমার হোলের কয়েকটা আমি ছবি আঁকলাম, এদিকে হচ্ছে আমার ইলেকট্রন। কিন্তু এই নিঃশেষিত অঞ্চলে কি হচ্ছে, আমরা হোল এবং ইলেকট্রন আলাদাভাবে আমি চিহ্নিত করতে পারছি না, ফলে এই স্থানটা হলো আমার ফাঁকা। তো এবার যোগ করেছি যে ব্যাটারির পি টাইপকে যোগ করেছি আমরা পজিটিভ মেরুর সঙ্গে এবং এন টাইপকে যোগ করেছি আমরা নেগেটিভ মেরুর সঙ্গে। কি ঘটবে, পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত একটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত বলতে কি বোঝায়, সেখানে ইলেকট্রনের প্রাচুর্য, আর পজিটিভ প্রান্ত কি বোঝায়, সেখানে ইলেকট্রনের অভাব। এবং এই ব্যাটারির পজিটিভ প্রান্ত কি করবে, এই পি টাইপ হোল, এই হোলগুলোকে কি করে বিকর্ষণ করবে। তার ফলে কি হবে, এখানে ব্যাপন প্রক্রিয়া চলাকালীন নিঃশেষিত অঞ্চল তৈরি হয়েছিল, তার ফলে কি হচ্ছিল, সে ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ এই নিঃশেষিত অঞ্চল ভেদ করে আর হোল ওদিকে যাচ্ছিল না এবং ইলেকট্রনও আর এদিকে আসছিল না। কিন্তু এখন প্লাস কি করবে, এই পজিটিভ প্রান্ত সে কি করবে, এই হোলগুলোকে জোর করে বিকর্ষণ করার চেষ্টা করবে, মানে এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে এদিকে পাঠানোর চেষ্টা করবে। এবং এখানে থাকে ইলেকট্রনগুলো কি করবে, এই ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়ে ঘাট ধরে এইদিকে আনার চেষ্টা করবে। তার ফলে কি হবে, নিঃশেষিত অঞ্চল যে পরিমাণ চওড়া ছিল সেই তার তুলনায় কি হবে, কিছুটা সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ আমরা বলবো যে তড়িৎ প্রবাহ চলাচল কিছুটা আমরা সম্মুখ বায়াসে পাবো। এই ব্যাটারির বিভব প্রভেদ যদি আরো বাড়ায়, এই তীর চিহ্ন দেওয়ার অর্থ কি না, ব্যাটারির বিভব প্রভেদকে আমি ধীরে ধীরে বাড়াচ্ছি, অর্থাৎ পজিটিভ মেরুকেও শক্তিশালী করছি, সেই সঙ্গে নেগেটিভ মেরুকেও শক্তিশালী করছি। তাহলে এখানে যদি আমার আগে 5টা হোল যাচ্ছিল, এই শক্তিশালী করার ফলে এখন 10টা হোল যাবে। ঠিক একইভাবে এদিকে 5টা ইলেকট্রন এদিকে আসছিল, পি টাইপের দিকে আসছিল, এখন
শক্তিশালী করার ফলে 10টা ইলেকট্রন এদিকে আসবে, তাহলে নিঃশেষিত অঞ্চল কি হবে, আরও সংকীর্ণ হয়ে যাবে। তাহলে এইভাবে সংকীর্ণ হতে হতে কি হবে, একসময় এই নিঃশেষিত অঞ্চল উঠে যাবে। ফলে পি টাইপ থেকে হোল খুব সহজেই এন টাইপের দিকে যাবে এবং এন টাইপ থেকে ইলেকট্রন খুব সহজেই পি টাইপের দিকে আসবে। ফলে আমরা কি পাবো, সেখানে একটা কারেন্ট পাবো। আমরা ফিরে আসি আবার সেই নিঃশেষিত অঞ্চলের কাছে। নিঃশেষিত অঞ্চলের ঘটনাটা আরও একবার বলি। নিঃশেষিত অঞ্চলে কি ছিল না, পি টাইপ থেকে হোল ব্যাপন প্রক্রিয়ায় এন টাইপের দিকে যাচ্ছিল এবং এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপের দিকে আসছিল। ফলে বিভব তলের দু প্রান্তে এমন একটা স্থান তৈরি হয়েছিল যে স্থানে ইলেকট্রন এবং হোল একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটা ফাঁকা স্থান বা নিঃশেষিত স্থান তৈরি করেছে, যেখানে আমার কোনো আধান নেই, আলাদা করে পি টাইপ এবং এন টাইপ একে অপরের সঙ্গে মিলেমিশে গেছে। এবং সেই মিলেমিশে যাওয়ার ফলে কি হচ্ছে, পি টাইপ থেকে হোল আর এন টাইপের দিকে যেতে পারছে না, বা এন টাইপ থেকে হোল ইলেকট্রন আর পি টাইপের দিকে আসতে পারছে না। তারপরে কি হলো না, আধান বাহকের প্রবাহ বন্ধ হয়ে গেল। ঠিক সেই ঘটনা যখন আমরা এখানে দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানেও সেই ঘটনাটা ছিল, কিন্তু যত শক্তিশালী বিভব প্রভেদ প্রয়োগ করছি তত কি হচ্ছে, এই নিঃশেষিত অঞ্চল সংকীর্ণ হতে হতে একসময় উঠে যাচ্ছে। ফলে এখানে হোল কি হচ্ছে, অবাধে এন টাইপের দিকে আসছে এবং ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমি পুরো বর্তনী জুড়ে কি পাবো, আমরা একটা কারেন্ট পাবো। তাহলে সম্মুখ বায়াসে আমরা এইভাবে কারেন্ট পাই। তো এখানে আমরা যদি একটা গ্র্যাফ টানি, গ্র্যাফ টানলে কিরকম দেখব, গ্র্যাফটা হচ্ছে ঠিক এইরকম ভাবে আমরা দেখব যে সম্মুখ বায়াসকে একটি পি এন জাংশন ডায়োডের সম্মুখ বায়াস গ্র্যাফটা কেমন হবে না, এদিক বরাবর আমরা ভি বা বিভব প্রভেদ এবং এদিক বরাবর আমরা প্রবাহ মাত্রা যদি নিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এই গ্যাপটা। অর্থাৎ এইখানে আমরা ভি দিচ্ছি এবং এইখানে আমরা দিচ্ছি আই বা কার প্রবাহ মাত্রা। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে হোল এবং ইলেকট্রনগুলো এই বিভব প্রভেদ দেওয়ার আগে কি ছিল না, নিঃশেষিত অঞ্চল ছিল এবং হোলগুলো আর ইলেকট্রনগুলো এক অপরের সঙ্গে ব্যাপন প্রক্রিয়া চালাতে পারছিল না। ফলে আমি বর্তনীতে প্রবাহ পাবো কত, 0। ধীরে ধীরে এই বিভব প্রভেদ জোরালো করছি, ফলে কি হচ্ছে, একটু একটু করে হোল এদিকে যাওয়ার চেষ্টা করছে এবং ইলেকট্রন এদিকে আসছে। তার মানে কি হচ্ছে, আমার প্রবাহ পাচ্ছি। তো যত বিভব প্রভেদ বাড়াচ্ছি প্রবাহ মাত্রা তত বাড়ছে, বিভব প্রভেদ যত বাড়াচ্ছি প্রবাহ মাত্রা বাড়ছে। নিঃশেষিত অঞ্চল ধীরে ধীরে ছোট হচ্ছে, নিঃশেষিত অঞ্চল ধীরে ধীরে ছোট হচ্ছে। এমন একটা সময় এলো যখন নিঃশেষিত অঞ্চল আর রইল না, উঠে গেল। তাহলে হোল আর ইলেকট্রনের যাতায়াতে কোনো বাধা রইল না। তখন কি হবে, আমার সামান্য বিভব প্রভেদের জন্যই পাবো কি, এবং হু হু করে আমার কারেন্ট ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এই হলো আমার প্রবাহ মাত্রার সহিত বিভব প্রভেদের লেখচিত্র। কখন না, একটি পিএন জাংশন ডায়োডের সম্মুখ বায়াসের ক্ষেত্রে। এবার আসি আমরা বিপরীত বায়াস। বিপরীত বায়াস কি, সম্মুখ বায়াসের ঠিক বিপরীত ঘটনাটা হচ্ছে বিপরীত বায়াস, এর ইংলিশ হচ্ছে রিভার্স বায়াস। এক্ষেত্রে কি করব না, একটি পি টাইপ এবং এন টাইপ পি এন জাংশন ডায়োডকে কি করব, ব্যাটারির সঙ্গে যোগ করব এবং পি টাইপের সঙ্গে রাখবো নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে রাখবো পজিটিভ প্রান্ত। ছবিটাকে আমরা একটু ডিটেলসে আঁকি বড় করে। এই হলো আমার পি টাইপ, এই হলো আমার এন টাইপ। থেকে যোগ করছি আমরা কি না, ব্যাটারির পি টাইপের সঙ্গে যোগ করলাম নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে যোগ করলাম পজিটিভ প্রান্ত। এখানে আছে আমার হোল, এখানে আছে আমার ইলেকট্রন। এই হলো আমার নিঃশেষিত অঞ্চল, যে অঞ্চলে আমরা কি পাচ্ছিলাম না, প্রাথমিকভাবে আমরা
এমন একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে যেখানে হোল এবং ইলেকট্রন আলাদাভাবে চেনা যায় না, ফলে এই স্থানটা আমার ফাঁকা বা নিঃশেষিত। তো যখন আমরা পজিটিভ পি টাইপের সঙ্গে নেগেটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে পজিটিভ প্রান্ত যোগ করেছি, তখন কি হবে? এখানে থাকা হোল আর এখানে থাকা ইলেকট্রন একে অপরের সঙ্গে আকর্ষিত হবে, ফলে এখান থেকে ইলেকট্রন গিয়ে গিয়ে কি করবে না একটা একটা হোলকে কি করবে, সে নিঃশেষিত করতে থাকবে। ঠিক তেমনই এখানে থাকা ইলেকট্রনগুলো কি হবে, এইভাবে এসে একটা একটা করে ইলেকট্রন এসে এইখানে স্থানটাকে নিঃশেষিত করে দেবে। তাহলে আমরা কি পাবো না, এই নিঃশেষিত অঞ্চলটা আরো কিভাবে প্রসারিত হবে, এই নিঃশেষিত অঞ্চলটা আরো ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। এখানে যদি বিভব প্রভেদ আরো বেশি বাড়ায়, তাহলে কি হবে, এখান থেকে আরো বেশি সংখ্যক হোলকে আরো বেশি সংখ্যক ইলেকট্রন গিয়ে প্রশমিত করবে। ঠিক এখানে থাকা আরো বেশি সংখ্যক ইলেকট্রন কি হবে, এখানে এসে পজিটিভ প্রান্ততে নিঃশেষিত হয়ে যাবে, ফলে নিঃশেষিত অঞ্চল কি হবে, ধীরে ধীরে আরো বৃদ্ধি পাবে। তাহলে নিঃশেষিত অঞ্চল ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া মানে কি, এই স্থান থেকে প্রোটন এবং ইলেকট্রনের যাতায়াত একেবারের জন্যই বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি হবে, তড়িৎ প্রবাহ মাত্রা যে আই, সেই আইকে আমরা কিভাবে কোনোভাবেই আমরা পাবো না। কার জন্য না, সংখ্যাগুরু বাহকগুলির জন্য। সংখ্যাগুরু বাহক কেন না, পি টাইপের ক্ষেত্রে আমরা বলেছি শুধু হোল নয়, হোলের সঙ্গে কিছু ইলেকট্রনও আছে। ঠিক একইভাবে এন টাইপের ক্ষেত্রে আমরা ইলেকট্রন নয়, শুধু কিছু হোলও আছে। কিন্তু পি টাইপে হোলের পরিমাণ বেশি, তাই এরা সংখ্যাগুরু বাহক, এবং এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা বেশি, তাই এরা সংখ্যাগুরু বাহক। কিন্তু যখন নেগেটিভ প্রান্ত হোলগুলোকে এক এক করে প্রশমিত করছিল, ফলে নিঃশেষিত অঞ্চল বাড়ছিল, কিন্তু দেখো একইভাবে ইলেকট্রনগুলো কিন্তু কি করবে, এখানে নেগেটিভ প্রান্তের ইলেকট্রন কি করবে, এখানে থাকে ইলেকট্রনগুলোকে কিন্তু বিকর্ষিত করবে। তার ফলে কি হবে না, এরা জোর করে এই প্রান্ত, এই বিভেদ তল অতিক্রম করে এন টাইপে আসার চেষ্টা করবে। ঠিক একইভাবে পজিটিভ প্রান্তে এখানে থাকে ইলেকট্রনগুলো এসে পজিটিভ প্রান্তকে করে, ফলে এখানে ইলেকট্রন নিঃশেষ হতে থাকবে, শেষ হতে থাকবে। কিন্তু এখানে পজিটিভে এখানে হোলগুলোকে কি করবে, বিকর্ষণের দরুন ঘাড় ধাক্কা দিয়ে এই বিভেদ তল অতিক্রম করে পি টাইপের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই সংখ্যালঘু বাহকগুলোর জন্য আমরা কি পাবো, কিছু পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাবো। তাহলে এখানে যে গ্রাফটা আমরা আঁকবো রিভার্স বায়াস, সেই রিভার্স বায়াসের গ্রাফটা কিরকম হবে, এদিক বরাবর হচ্ছে ভি বা বিভব প্রভেদ, এবং এদিক বরাবর হচ্ছে আই, প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা। তো সেক্ষেত্রে কি হবে, প্রথমে যখন আমরা বিভব প্রভেদ দিইনি তখনও পর্যন্ত কি ছিল, পি টাইপ এবং এন টাইপ থেকে ব্যাপন প্রক্রিয়া বন্ধ ছিল। তার দরুন কি হলো না, আমার কোনো আধান বাহক এক স্থান থেকে আরেক স্থান, একদিক থেকে আরেকদিকে যাচ্ছে না, ফলে আমার বিভেদ তলে কি হচ্ছে, কোনো প্রবাহ পাচ্ছিলাম না, প্রবাহ ছিল আমার শূন্য। কিন্তু যেই বিভব প্রভেদ আমরা দিয়েছি, নিঃশেষিত অঞ্চল ধীরে ধীরে বাড়ছে, ফলে সংখ্যাগুরু বাহক হিসাবে হোল ওইদিকে কোনোভাবেই যাওয়া সম্ভব নয়, এবং সংখ্যাগুরু বাহক হিসাবে ইলেকট্রনের এদিকে আসা কখনোই সম্ভব নয়। তাই সংখ্যাগুরু বাহকগুলোর জন্য কি হবে, আমরা কোনো রকম তড়িৎ প্রবাহ মাত্রা পাবো না। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পাবো কার জন্য না, এই সংখ্যা লঘু বাহকগুলোর জন্য। তার ফলে কি হবে, এখানে যে প্রবাহ মাত্রা আমরা পাবো সেটা কি হবে, তুলনামূলকভাবে খুব সামান্য। দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় জিরোর কাছাকাছি। প্রায় জিরোর কাছাকাছি, প্রায় আই জিরো কাছাকাছি। তো এই হলো আমার বিপরীত বায়াসে একটি পিএন ডায়োডে বিপরীত বায়াসের প্রভাব। তো সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের ছবিটাকে যদি আমরা একসাথে আঁকি, তাহলে ছবিটা দাঁড়াবে এইরকম। এদিক বরাবর ভি এবং এদিক বরাবর যদি আই প্লট করি, তাহলে এই হচ্ছে আমার সম্মুখ বায়াসের গ্যাপ এবং এই হচ্ছে আমার বিপরীত বায়াসের গ্যাপ।
আমাদের জানতে ইচ্ছা করে এই পিএন জাংশন ডায়োডকে আমরা বর্তনীতে লাগিয়ে করবোটা কি। সত্যি আমরা পিএন জাংশন ডায়োডকে যে পড়লাম এত কিছু, আমরা কি কাজে ব্যবহার করব? আমরা অনেক কাজেই ব্যবহার করি। তার মধ্যে আমাদের সিলেবাসে যে দুটি আছে সেটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ এবং পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। অর্ধ তরঙ্গ একমুখীকরণ এটা পড়তে গেলে আমাদের জানতে হবে প্রথমে একটু, আমরা বলি পরিবর্তী প্রবাহ কি। পরিবর্তী প্রবাহ বা এসি, ইংলিশে হলো অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট কি? যদি প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদের পরিমাণ মান যদি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হয়, তখন আমরা তাকে বলবো অল্টারনেটিং প্রবাহ বা পরিবর্তী প্রবাহ। একে গ্রাফ দ্বারা যদি আমরা ছবি আঁকি তাহলে হয় কি, এর গ্রাফটা হয় সাইনোসয়েডাল গ্রাফ, অর্থাৎ একটা সাইন বা কস ওয়েভ বা একটা ট্রায়াঙ্গেল ওয়েভ যেরকম হয় ঠিক সেরকম দেখতে হয়। আমরা কতগুলো ছবি আঁকি, যেমন সাইন ওয়েভ, সাইন ওয়েভ ঠিক এইরকম দেখতে হয়। কস ওয়েভ কি হয়? কস ওয়েভ সর্বোচ্চ থেকে শুরু করে। আর হচ্ছে ট্রায়াঙ্গেল ওয়েভ। ট্রায়াঙ্গেল ওয়েভ হচ্ছে কি, এইভাবে ট্রায়াঙ্গেলের মতো। তো যাই হোক না কেন, এদিক বরাবর যদি আমার টি হয় এবং এদিক বরাবর আই বা ভিকে যদি আমরা প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে আই বা ভি কি হচ্ছে, একবার সর্বোচ্চ হচ্ছে, আবার একবার সর্বনিম্ন হচ্ছে, আবার ঠিক ঋণাত্মক প্রান্তে বা অপর প্রান্তে গিয়ে আবার একবার সর্বোচ্চ হচ্ছে, আবার ঠিক দেখতে পাচ্ছি শূন্য হচ্ছে। তাহলে সময়ের সাপেক্ষে কি দেখতে পাচ্ছি, একবার সর্বোচ্চ, একবার সর্বনিম্ন, আবার একবার ঋণাত্মক প্রান্তে বা অপর প্রান্তে সর্বোচ্চ, আবার একবার শূন্য। তো এইরকম সময়ের সাপেক্ষে এদের পরিবর্তনশীল হয় বলে এদের আমরা বলবো পরিবর্তী প্রবাহ। আর আমাকে জানতে হবে ডিরেক্ট প্রবাহ বা সমপ্রবাহ, ডিসি, ইংলিশে ডিরেক্ট কারেন্ট। এক্ষেত্রে কি ডিরেক্ট কারেন্ট, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে সব সময়ের জন্য আমার বিভব প্রভেদ বা কারেন্ট সমান থাকবে। যদি এখানে আমরা 5 ভোল্ট বা 10 অ্যাম্পিয়ার বলে থাকি, তাহলে 5 ভোল্টের জন্য 5 ভোল্ট, দেখো টি যতই বাড়ুক না কেন 5 ভোল্টেই থাকছে, বা 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারই থাকছে। এই ধরনের কারেন্টকে বলবো আমরা ডিরেক্ট কারেন্ট। তো এই কারেন্ট জেনে আমার লাভ কি? কারেন্ট জেনেও আমার লাভ আছে, কারণ কি সমস্ত ক্ষেত্রে আমরা ডিরেক্ট কারেন্ট ব্যবহার করি না, যেমন তেমন সমস্ত ক্ষেত্রে আমার অল্টারনেটিং কারেন্টও আমার প্রয়োজন নেই। যেমন মোবাইলের চার্জ দেবো, সেক্ষেত্রে আমার কি সমপ্রবাহ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তী প্রবাহ দিলে কিন্তু আমার চার্জার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমার মেন সাপ্লাই যেটা আছে বাড়িতে, সেটা আছে আমার অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তী প্রবাহ। তাহলে এই পরিবর্তী প্রবাহ থেকে আমাকে কি করতে হবে, সমপ্রবাহে আনতে হবে। তাহলে এই পরিবর্তী প্রবাহ থেকে সমপ্রবাহে আনাটা এতটা সহজ পদ্ধতি নয়। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, প্রাথমিকভাবে আমরা ডায়োড ব্যবহার করতে পারি। এই ডায়োড ব্যবহার করে আমরা কি করতে পারি, কিছুটা পরিমাণ পরিবর্তী প্রবাহকে সমপ্রবাহে রূপান্তরিত করতে পারি। তো সেই পদ্ধতি হলো আমার দু রকমের, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। অর্ধ তরঙ্গ একমুখীকরণ কি, অর্ধ তরঙ্গ কিভাবে আমরা একমুখীকরণ করব। অর্ধ তরঙ্গ একমুখীকরণ, এর জন্য আমাকে প্রয়োজনীয় একটা বর্তনী আঁকতে হবে। বর্তনীতে আমরা কি করেছি, একটা পিএন সংযোগ ডায়োডকে ব্যবহার করেছি এবং পিএন সংযোগ ডায়োডটাকে আমরা যুক্ত করেছি কি একটা এসি মেন সাপ্লাইয়ের সঙ্গে। এই এসি মেন সাপ্লাইয়ে যোগ করার ফলে কি হলো না, আমরা এখানে একটা ভার রোধ লাগাচ্ছি, যার দু প্রান্তে আমরা বিভব প্রভেদ মাপতে চলেছি।
ডিসি আউটপুট। তো এসি মেন সাপ্লাই দেওয়ার ফলে কি হচ্ছে, ওই আমাদের যে ব্যাপারটা আনি, মনে করে এখানে আমরা একটা সাইন গ্রাফ দিয়েছি। সাইন গ্রাফটা কিরকম, সাইন গ্রাফটা হচ্ছে ঠিক এইরকম। সাইন গ্রাফে দেখতে পাচ্ছি কি প্রথমে ধীরে 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 ভি এদিক বরাবরটি, প্রথমে ধীরে ধীরে দেখতে পাচ্ছি ভি এর মান বাড়ছে, বাড়তে বাড়তে সময়ের সাপেক্ষে একবার সর্বোচ্চ হলো, আবার সেখান থেকে ধীরে ধীরে ভি এর মান নেমে একবার শূন্য হলো, আবার বিপরীত প্রান্তে কি হলো, ধীরে ধীরে ঋণাত্মক প্রান্তে সর্বোচ্চ হলো এবং ধীরে ধীরে আবার কি হলো, শূন্য হলো। তাহলে এইরকম সাইন ওয়েভ আমরা এখানে দিয়েছি, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একবার এই প্রান্ত প্লাস এবং এই প্রান্ত মাইনাস, আবার পরক্ষণেই এই যতক্ষণ এই চক্র চলছে ততক্ষণ পর্যন্ত এই প্রান্ত প্লাস এবং এই প্রান্ত মাইনাস, এবং ঠিক যখন এই চক্রে প্রবেশ করলো তখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই প্রান্ত মাইনাস এবং এই প্রান্ত প্লাস। এই হলো আমার পরিবর্তী প্রবাহের প্রধান বৈশিষ্ট্য। তো এখন আসি আমরা যে এই গ্রাফটাকে আমরা কিভাবে আমরা একমুখী করতে চাইছি, পারছি কতটা। তো যখন এই অর্ধচক্রের কথা আসে, এই অর্ধচক্রের সময় কি হবে, আমার এই প্রান্ত প্লাস থাকবে এবং এই প্রান্ত মাইনাস থাকবে। এই প্রান্ত প্লাস থাকা মানে কি, এই প্রান্ত প্লাস থাকা মানে দেখো এটা হলো কি পিএন জাংশন ডায়োডের পি টাইপ, এটা হলো এন টাইপ। তাহলে পি টাইপের সঙ্গে পজিটিভ প্রান্ত যুক্ত হয়েছে, তাহলে বলবো কি এই পিএন সংযোগ ডায়োডটা আমার আছে এখন কোথায়, সম্মুখ বায়াসে। তোমরা আগে গিয়ে আবার সম্মুখ বায়াসটা দেখে নিও। সম্মুখ বায়াসে, সম্মুখ বায়াসে থাকলে কি আমরা কিছুটা পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা পাই। তাহলে এই প্রথম যে অর্ধচক্র আছে, তো এই অর্ধচক্র যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার পিএন সংযোগ ডায়োডটা কি হবে, সম্মুখ বায়াসে থাকবে, এবং তার ফলে কি পাবো, ওই অর্ধচক্র যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আউটপুটে যে বিভব প্রভেদ পাবো সেটা কি হবে, এই প্রধান অগ্রচক্রের সঙ্গে মতনই আমরা আউটপুট পাবো। এবার যখনই আমার মেন সাপ্লাই আমার দ্বিতীয় অর্ধচক্রে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে এই প্রান্ত হয়ে যাবে আমার মাইনাস এবং এই প্রান্ত হয়ে যাবে আমার প্লাস। একটা কথা মনে রাখো, এই এসি যখন আমরা মেন সাপ্লাই আমরা এখানে ব্যবহার করব, ব্যাটারি যদি যোগ করি সেক্ষেত্রে হবে প্লাস এবং মাইনাস আমরা দিই, কিন্তু এসি যখনই আমরা ব্যবহার করব তখন এর দু প্রান্তে কখনোই প্লাস এবং মাইনাস চিহ্ন তোমরা দেবে না। এটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ এর প্লাস বা মাইনাস কোনো ফিক্সড পয়েন্ট হয় না, এই বারবার কি হয়, এটা চেঞ্জ হতে থাকে। তাই এর এক প্রান্তে প্লাস এক প্রান্তে মাইনাস দেওয়া অত্যন্ত অযৌক্তিক। তো যখন শেষ অর্ধচক্রে পরবর্তী অর্ধচক্রে প্রবেশ করলো তখন এই প্রান্ত হয়ে গেল মাইনাস, এই প্রান্ত হয়ে গেল প্লাস। এই প্রান্ত মাইনাস হওয়ার মানে দেখো পি টাইপের সঙ্গে এন মাইনাস প্রান্ত যুক্ত হওয়ার ফলে কি হলো না, এই পিএন সংযোগ ডায়োড চলে গেল আমার রিভার্স বায়াসে। তাহলে এই পিএন সংযোগ ডায়োডে কি হবে, আমি ততক্ষণ পর্যন্ত কারেন্ট পাবো না যতক্ষণ পর্যন্ত আমার এই অর্ধচক্র না সম্পূর্ণ হয়। তাহলে এই অর্ধচক্র সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমার এখানে প্রবাহ থাকবে কি শূন্য, অর্থাৎ বিভব প্রভেদ পাবো আমরা আউটপুটে শূন্য। যেই আবার পরবর্তী অর্ধচক্রে পৌঁছে গেল তখন সঙ্গে সঙ্গে এই প্রান্ত হয়ে যাবে আবার প্লাস, এই প্রান্ত হয়ে যাবে আবার মাইনাস। তখন আমরা কি পাবো, ঠিক আগের মতো আবার এই অর্ধচক্র যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কি পাবো না, এখানে আবার একটা অর্ধচক্র আমরা পাবো। কিন্তু যখনই দেখো আবার ঋণাত্মক দিকে অর্ধচক্রে প্রবেশ করবে তখন আবার এদিকে প্রান্ত পাল্টে মাইনাস, এদিকে প্রান্ত হয়ে যাবে প্লাস। তখন আমরা কি পাবো, এই অর্ধচক্র যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমরা আবার শূন্য পাবো। তাহলে এইভাবে আমরা কি করতে পারছি, এই পূর্ণচক্র থেকে কি হচ্ছে, শুধুমাত্র উপরের পোর্শনটা আমরা পাচ্ছি কিন্তু নিচেরটা পাচ্ছি না। এই জন্য এর নাম দেওয়া হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ, অর্থাৎ একটা তরঙ্গের অর্ধেকটা আমরা পাচ্ছি কিন্তু বাকি পোর্শনটা আমরা পাচ্ছি না। তাহলে এর ফলাফল কি, এর ফলাফল হচ্ছে আমার এই চক্রগুলো যখন সম্পন্ন হচ্ছে, যে শক্তি ব্যয় হচ্ছে সেই শক্তিটা সত্যি সত্যি এই শক্তিটাকে আমাকে ফিরে পেতে হলে কি করতে হবে
না, আমরা আবার একটা বর্তনী ডিজাইন করব, যার নাম দেবো আমরা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এক্ষেত্রে গ্রাফটা ছবিটা কিরকম হয়, বর্তনীর ছবিটা আমরা একটা এঁকে ফেলি। এক্ষেত্রে আমরা কি করব না, একটা ট্রান্সফর্মার ব্যবহার করব। ট্রান্সফর্মার সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা আমি জানি না, সামান্য একটা এতে আমি বলে দিচ্ছি, শর্টে আমি বলে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের একটা মেন সাপ্লাই থাকে, এখানে একটা কয়েল থাকে, ঠিক এখানেও আর একটা কয়েল থাকে। এই দুটো কয়েলের মধ্যে কোনো রকম যোগাযোগ থাকে না, মাঝখানে একটা অন্তরক পদার্থের আস্তরণ থাকে। এবং এর এখানে আমরা কি ব্যবহার করব না, দুটো পিএন জাংশন ডায়োডকে আমরা ব্যবহার করব। এবং এই ডায়োডের এন টাইপগুলো কি হয়, একটা প্রান্ততে গিয়ে যুক্ত হবে। এবং বিভব যখন মাপবো আমরা এখান থেকে এসে এইভাবে গিয়ে এইখানে আমরা একটা ভার রোধ লাগাবো, এবং এই ভার রোধের দু প্রান্তে আমরা কি করবো, ডিসি আউটপুট মাপবো। তো ট্রান্সফর্মার লাগিয়েছি মানে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এখানে এটার অর্থ হলো যে এইখানে আমার তড়িৎচুম্বকীয় আবেশ ঘটবে। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কে তোমাদের সামান্য একটু ধারণা আছে আগে। তড়িৎচুম্বকীয় আবেশ মানে কি, তড়িৎ যাওয়ার ফলে যে চুম্বকত্বের সৃষ্টি হয়, তো এই কয়েলে তড়িৎ যখন যাবে চুম্বকত্বের সৃষ্টি হবে। সেই চুম্বকত্বের দরুন কি হবে, এই চুম্বকে এই কয়েলের মধ্যে কি হবে, একটা আবেশ হবে, এবং এই আবেশের ফলে কি হবে, এই কয়েলের মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, এবং এই তড়িৎ প্রবাহ কি হবে, আমার এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তো যাই হোক, এই ব্যাপারটা যদি আমরা নাও দিই তাহলেও সেক্ষেত্রে কি হবে, আমাদের কোনো ভুল নেই। তো যেহেতু আমরা এসি দিয়েছি, তাহলে আমরা এখানে একটা এঁকে ফেলি সাইন গ্রাফ। এই বরাবর আমি কি করেছি, এখানে আমরা এসি মেন সাপ্লাই দিয়েছি। তাহলে প্রথম অর্ধচক্রের কথা বলি। এই প্রথম অর্ধচক্র যতক্ষণ থাকবে এখানে প্লাস এবং এখানে মাইনাস থাকবে। এইখানে প্লাস থাকার মানে এখানেও প্লাস পাবো, এখানেও মাইনাস পাবো। এবার ভালো করে লক্ষ্য করো, এইখানে প্লাস থাকার দরুন কি হবে, এই ডায়োডটা, এটাকে আমি ডায়োড নাম্বার 1 দিলাম, এটাকে ডায়োড নাম্বার 2 দিলাম। এই প্লাসটা থাকার ফলে D1 ডায়োডটা কি হয়েছে, পি টাইপের সঙ্গে পজিটিভ প্রান্ত পড়ার ফলে হলো D1 ডায়োড আমার সম্মুখ বায়াসে এলো। সম্মুখ বায়াসে আসার অর্থ কি, এখানে আমরা একটা প্রবাহ পাবো, মানে একটা আউটপুট ভোল্টেজ পাবো। তো যতক্ষণ পর্যন্ত এই অর্ধতরঙ্গ বা অর্ধচক্র চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমরা আউটপুটও একটা প্রবাহ বা ভোল্টেজ পাবো। এবার মনে করো যখন বিপরীত অর্ধচক্রের পৌঁছেছে তখন কি হবে, সঙ্গে সঙ্গে এই প্রান্ত হয়ে যাবে আমার মাইনাস, এই প্রান্ত হয়ে প্লাস, ঠিক একইভাবে এই প্রান্ত হয়ে যাবে মাইনাস, এই প্রান্ত হয়ে যাবে প্লাস। তখন দেখো D1 এর পি টাইপ নেগেটিভ প্রান্তের সঙ্গে পড়েছে, তাহলে D1 চলে গেল আমার কোথায়, রিভার্স বায়াস বা বিপরীত বায়াসে। আর আমরা জানি বিপরীত বায়াসে কোনো প্রবাহ যায় না, তাই D1 কোনোভাবেই প্রবাহ দিতে পারবে না। কিন্তু D2 থেকে দেখো, D2 যখন এখানে নেগেটিভ ছিল, ঠিক আগের কথা বলছি, এই চক্রের কথা, তখন এখানে নেগেটিভ ছিল। সেই নেগেটিভ এবং এর পি টাইপ রিভার্স বায়াসে থাকার জন্য আগে D2 কিন্তু কোনো প্রবাহ দিচ্ছিল না। এখন পরবর্তী অর্ধচক্রের ক্ষেত্রে কি হবে না, এটা পজিটিভ হয়েছে এবং এর পজিটিভ এবং এর পি টাইপের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে D2 আমার চলে যাবে কোথায় না, সম্মুখ বায়াসে। তার ফলে এর জন্য আমি কি পাবো, আউটপুটে একটা ভোল্টেজ পাবো। সেটা কিরকম ভোল্টেজ না, এর অর্ধচক্র যতক্ষণ চলবে ঠিক আমি এই বরাবর আমরা পাবো। ঠিক পরবর্তী অর্ধচক্র যখন, তো আমরা এই অর্ধচক্রের জন্য কি পাবো না, এইখানে আমরা একটা, এই D2 এর জন্য কি হবে, এখানে আমরা সেম দিকে কি হবে, আমরা এই অর্ধচক্রের ভোল্টেজটা পাবো। ঠিক পরবর্তী অর্ধচক্রে যখন আবার পৌঁছে যাবে তখন কি হবে
না আবার এই প্রান্ত প্লাস এই প্রান্ত হয়ে যাবে মাইনাস, ফলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, তখন আমার D1 চলে যাবে আবার ফরওয়ার্ড বায়াসে, কিন্তু D2 চলে যাবে রিভার্স বায়াসে। তাহলে আমার ডিসি আউটপুটে আবার কি পাবো না, আমরা এই অর্ধচক্রের জন্যও কি পাচ্ছি না, আবার আমরা আউটপুট ভোল্টেজ বা আউটপুট কারেন্ট পাচ্ছি। ঠিক পরবর্তী অর্ধচক্রের ক্ষেত্রে আবার কি করবো না, এদিক প্রান্ত হয়ে যাবে মাইনাস, এদিকটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হবে না D1 চলে যাবে আমার রিভার্স বায়াসে, আবার D2 চলে যাবে ফরওয়ার্ড বায়াসে। তাহলে আমরা সেম ডিরেকশনে কি পাবো, আবার একটা অর্ধচক্র পাবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রতিটা পূর্ণ তরঙ্গের জন্য আমরা কি হচ্ছে, প্রত্যেকটা তরঙ্গ আমরা পাচ্ছি। তাহলে এখানে প্রতিটা তরঙ্গকে কি করেছে, আমরা একটা নির্দিষ্ট দিকে করতে পেরেছি, এই জন্য এটার নাম হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তাহলে পূর্ণ তরঙ্গ কেন না, প্রতিটা তরঙ্গকেই আমরা কি করতে পেরেছি, একমুখী করতে পেরেছি। আর একমুখী কেন না, এরা ছিল কি একটা এদিকে একটা বিপরীত দিকে, তো এটাকে আমরা কি করেছি, সবটাকেই একই দিকে করেছি, তাই এর নাম হচ্ছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। ওকে, থ্যাংক ইউ।